রাত প্রায় ৯টার ঊর্ধ্বে। ঘূর্ণমান উড়োজাহাজের পাখাগুলো রাউন্ড রাউন্ড ঘুরে নামল খোলা মাঠের গোলাকার বৃত্তের। পাইলট উড়োজাহাজটি থামাতেই হৃদ হতভম্ব হয়ে লাফিয়ে নামল সেখানে থেকে। হৃদের সাথে সাথে পরপর আরও 4টি উড়োজাহাজের নামল একত্রে। বাকি সবগুলোতে বডিগার্ড ছিল। হৃদের জন্য পূবে থেকে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো একটাতে দৌড়ে গিয়ে উঠল সে। হৃদের পিছন পিছন আসিফ উঠে বসল ড্রাইভারের সাথে। চোখের পলকে গাড়িটি চলতে শুরু করল মায়াদের বাড়ির উদ্দেশ্য। হৃদের পিছন পিছন আরও 4টি গাড়ি চলল বডিগার্ডের। অস্থির হৃদ সর্বাঙ্গ নাড়িয়ে কলিজা কাঁপছে ভয়ে। একটা মাত্র বউ তার, খুব আদুরে, খুব ভালোবাসার বউ। বউটার কিছু হলে সে পাগল হয়ে যাবে। দম বন্ধ পরিস্থিতিতে টেনশনে টেনশনে হার্ট অ্যাটাক করে মারা যাবে। বউটাকে এত যত্নে রেখেও যদি প্রোটেক্ট করতে ব্যর্থ হয় তাহলে হৃদের সবকিছু বৃথা। এত টাকা, এত পাওয়ার, এত ক্ষমতা, এত সবকিছু তুচ্ছ যদি তার ভালোবাসার মানুষটা বাঁচাতে সক্ষম না হয়। অস্থির হৃদের কপালের কার্নিশ বেয়ে ঘাম ছুটল। উত্তেজনায় শক্তপোক্ত হাত দুটো তরতর করে কেঁপে উঠল। হৃদের অস্থির বাচন স্থির করে দুহাত মুষ্টিবদ্ধ করা। আসিফ ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ি দ্রুত চালাতে হৃদের অবস্থা দেখে। ভয়ে আসিফের ঘাম ছুটে গেল কপাল বেয়ে হৃদের অবস্থা দেখে। আল্লাহ জানে হৃদ কি তাণ্ডব ঘটায় মায়াকে দেখার পর। আসিফ ভয়ার্ত মুখে বার কয়েক শুকনো রূপ গিলল। মনে মনে আল্লাহ কাছে বেশ করে দোয়া করতে লাগলো যাতে মার কিছু না হয়, সেফ থাকে। অন্তত পাষাণ হৃদের জন্য হলেও যেন আল্লাহ তাআলা তার বউয়ের প্রাণটা ভিক্ষা দিয়ে যাক। অস্থির হৃদ গাড়ির মধ্যে একটু শব্দও করল না। আসিফ শুধু বারবার হৃদের উত্তেজনার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পেল। আসিফ ভয়ার্ত মুখে আবারও ড্রাইভারকে তাড়া দিল। রাস্তাটা বেশ ছোট হওয়ায় প্লেন নামানোর জায়গায় ছিল না বলে খোলা মাঠে থামাতে হয়েছে এবং বাকিটা রাস্তা গাড়ি চড়ে মায়াদের বাসায় যেতে হচ্ছে তাদের। মিনিট 5 মধ্যে পৌঁছে গেল মায়াদের বাড়ির গেটের সামনে। হৃদ কারও অপেক্ষা না করে উত্তেজনায় সে নিজেই নেমে পড়ল। কোনো দিক না তাকিয়ে অসংখ্য মানুষের ভিড় ঠেলে হতভম্ব হয়ে দৌড়ে যেতে লাগলো বাড়ির ভিতরের দিকে। আসিফ হৃদের পিছন পিছন দৌড়ে যেতে চাইল, কিন্তু পারল না। কারণ এই মুহূর্তে অসংখ্য মানুষের ভিড় জমে আছে শফিকুল ইসলামের বাড়ির আঙ্গিনায়। থানা, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে সদর থানার এমপি, মন্ত্রীসহ এই মুহূর্তে উপস্থিত হয়েছে শফিকুল ইসলামের বাড়িতে। পুলিশ আসার কারণ হলো 6টা লাশের তদন্তের জন্য। আর প্রশাসনের এমপি, মন্ত্রী নেতাবর্গের আসার কারণ হলো স্বয়ং হৃদ খান। ক্ষমতাধর হৃদ খানের মতো মানুষের আশুগঞ্জ আগমন মানেই অনেক কিছু। যেখানে হৃদ খানের সাথে উচ্চ থেকে উচ্চ শ্রেণীর মানুষজন একটু দেখা করার সুযোগ পায় না সেখানে তাদের মতন সামান্য উপজেলায় হৃদের আগমনটা বিশাল ব্যাপার। দেশের সরকার যেখানে হৃদ খানের মতো মানুষদের সুযোগ সুবিধার কথা চিন্তা করেন সেখানে তারা তো অতি নিতান্ত ক্ষুদ্রদারির ক্ষমতাধর মানুষ। আর এজন্য বর্তমানে নেতাবর্গরা হৃদের সাথে একটু আগ বাড়িয়ে পরিচয় বা সখ্যতা গড়ে তোলার জন্য হৃদকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য মূলত ভিড় করা শফিকুল ইসলামের বাড়িতে। আসিফ এগিয়ে গেল সেদিকে। হৃদের পার্সোনাল পিএ হিসাবে আসিফের ক্ষমতা বেশ। কারণ আসিফের কানে কোনো কথা যাওয়া মানে হৃদের কানে সেই কথাটা যাওয়া সমান। আসিফের সাথে সবাই আগ বাড়িয়ে কথা চলাল সখ্যতা গড়ে তোলার জন্য। ততক্ষণে গাড়ি ভর্তি হৃদের 20-30 জন বডিটাও গেট দিয়ে ঢুকলো বাড়িতে। আরিফ, শাহেদ, শুভ সবাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। হৃদ আসাতে পরিস্থিতি আরও শীতল হয়ে গেল ভয়ে। চারপাশ থেকে চাপা গুঞ্জন শুরু হলো পাড়া প্রতিবেশীদের মাঝে। হৃদ হতভম্ব হয়ে সিঁড়ি ভেঙে দৌড়ে মায়াদের দোতলায় ঘরে উঠল। মায়া কোন রুমে আছে প্রথমে না বুঝলেও রুমের বাহিরে মহিলাদের ভিড় দেখতে পেয়ে হৃদ সেদিকে দৌড়াল। উপস্থিত মহিলারা হৃদকে দেখে চাপা গুঞ্জন শুরু হলো। মার জামাই এসেছে, হৃদ খান এসেছে বলে তাড়াতাড়ি করে দরজার রাস্তা ছেড়ে সরে গেল একপাশে হৃদের ভয়। হৃদ সবাইকে অপেক্ষা করে ডিঙ্গিয়ে বিছানায় শেয়াশায়ী মায়াকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরল দু হাতে চাপটে। উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থমথমে খেয়ে যায় হৃদের কাণ্ড দেখে। রুম ভর্তি মানুষজন মায়াকে ঘিরে দাঁড়ানো। শফিকুল ইসলাম মার পাশে বসা ছিল। হৃদ উনাকে ডিঙ্গিয়ে মায়াকে টেনে বুকে জড়িয়ে নেওয়াতে উপস্থিত সবার থমথমে মুখটাতে হৃদ আরও তাক লাগিয়ে দেয় যখন সে উন্মাদ হয়ে মার চোখে, মুখে, গালে পাগলের মতো ঠোঁট ছুঁয়ে দিতে লাগল অনবরত। আকস্মিক ঘটনায় সবাই লজ্জা ছিটকে একে একে বের হয়ে যায় রুম থেকে। কারো আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। শফিকুল ইসলাম একরাশ রাগ নিয়ে থমথমে মুখে লজ্জিত হয়ে বের হয়ে গেল।
ফিহা ঠোঁট চেপে লাজুক হেসে বের হতে হতে বাহির থেকে হালকা করে দরজাটা টেনে বন্ধ করে দিয়ে যায় দুজনকে একা রেখে। মার হাতে তখনও স্যালাইনের নল লাগানো। মার হুঁশ থাকলেও ফুটবল শরীরের রেসপন্স খুব কম করতে পারছে। তবে হৃদের উপস্থিতিটা মায়া বেশ করে বুঝতে পারছে। হৃদ যখন মার সারা মুখে পাগলের মতো ঠোঁট ছোঁয়াতে ব্যস্ত তখন মায়া ফুটবল হাত দুটো হৃদের পিঠের শার্ট আঁকড়ে ধরতে ব্যস্ত। ইমোশনাল মায়া হৃদকে সামনে পেয়ে ঝড়ঝড় করে চোখের জল ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে উঠল। অস্থির হৃদ আরো অস্থির হলো মার কান্না দেখে। মার ভেজা চোখের পাতায় পরপর চুমু খেয়ে দুঃখ হাতে আজলে মার গাল আঁকড়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে হৃদ বলল, হুসস, কাঁদে না বউ, কাঁদে না। আই এম সরি বউ, আই এম সরি। সব দোষ আমার, তোমার সব ব্যথা আমার। আমি তোমাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি। আমি ব্যর্থ হয়েছি তোমাকে সেফ রাখতে। আমি ব্যর্থ স্বামী, ব্যর্থ আমার সব ক্ষমতা। সরি জান, সরি। হৃদ মুখে জান শব্দটা ঘোরের মাঝে মিস করে গেল মায়া। মায়াকে হারানোর ভয় হৃদের ভিতরে সকল উত্তাপ অনুভূতি প্রকাশ করছে নিজের অজান্তেই। মায়া হৃদকে নিজের কাছে পেয়ে ভীষণ আদুরি হলো। ঠোঁট ভেঙে কেঁদে কেঁদে হৃদের কাছে বিচার দিতে, ওরা ওরা আমাকে মেরেছে, অনেক মেরেছে। আমি অনেকটুকু ব্যথা পেয়েছি। কথাগুলো বলতে বলতে মায়া দু হাত মেলে ধরল হৃদের সামনে ব্যথাগুলো দেখাতে। মার কথাগুলো হৃদের কলিজার আঘাত করল। মার হাত টেনে চেক করতে লাগলো। হাতের জায়গায় জায়গায় নখের আঁচড় কাটা। হৃদ মার দু হাতের কাটা জায়গায় গুলোতে নিজের ঠোঁট বুলিয়ে আদর করে দিল। মায়া কেঁপে উঠতেই হৃদ মার গলার ওড়না টেনে ধরল। মায়া বাধা দেওয়ার পূর্বেই হৃদ ওড়না টেনে ফেলে উত্তেজিত হাতে মার গলার ব্যথাগুলো চেক করতে লাগলো। মার গলায় মোটা করে লাল কালচের দাগগুলো দেখে হৃদের বুকটা হু হু করে উঠল কষ্টে। হামলা হওয়ার সময় মায়া কতটা অসহায় ছিল বিষয়টি ভাবতেই হৃদের বুকে তীব্র ব্যথা অনুভব করে কষ্টে। অস্থির ভঙ্গিতে হৃদ পুনরায় মায়াকে টেনে দু হাতে ঝাপটে ধরল নিজের অশান্ত বুকের জ্বালা মিটাতে। মায়া ফের হৃদের কাছে বিচার দিয়ে বলল, আপনি জানেন, ওরা আমার গলায় ওড়না বেঁধে মারতে চেয়েছিল। আমি অনেকটা ছটফট করেছি, আপনাকে বারবার স্মরণ করেছি। আপনার কাছে যেতে মন চেয়েছে। আমি মরে গেলে আপনাকে কে বিয়েটা করতো বলুন? আপনার জন্যই তো বারান্দা থেকে লাফ দিলাম যাতে আমাকে মারতে না পারে। নয়তো আমাকেও ওই আপুটা ছুটি দিয়ে জবাই করতো যেভাবে রুজি আপুকে জবাই করেছিল সেভাবে। আপনি জানেন, আমি অনেক ভয় পেয়েছি। আমি মরে গেলে কি আপনি আরেকটা বিয়ে করতেন বলুন? মায়া নিজের জেলাসির বশে নিজের মাথা উঠিয়ে হৃদের মুখের দিকে তাকাতে চাইল। হৃদ কি উত্তর দেয় সেই আশায়। কিন্তু হৃদ পুনরায় মার মাথাটা নিজের বুকে চেপে ধরল। হৃদের দৃঢ় হাতের শক্ত বন্ধনে মায়া মুখে চেপে গেল হৃদের বুকে। মায়া মাথা বাঁকিয়ে কান পাতল হৃদের বুকে। তীব্র ধরফর শব্দটা মায়া হৃদের বুকে কান পেতে শুনতায় চমকালো। বিস্ময়কর হয়ে একটু করে মাথা তুলে চোখ বড় বড় চোখ হৃদের উদ্দেশ্য বলল, আপনার বুকে কেমন টিপ টিপ শব্দ করছে আমার মতন। আপনারও বুঝি বুকে ব্যথা হয়? আমার আমৃত্যু জ্বালা এই ব্যথা। তুমিতে উৎপল, তুমিতে নিঃশেষ যান। আমি আজ ভীষণ আহত যান। মরে যাচ্ছি তোমার অযত্নে। আমাকে বাঁচাও জান তুমিময় সঙ্গতে। হৃদের মুখে জান শব্দটা শোনাতে মায়া চমকায়। ভীষণ রকমের চমকায়। হৃদ সত্যি মায়াকে জান ডাকল। হ্যাঁ ডাকাল তো। মায়া এই মাত্র শুনল। তার মানে হৃদ মায়াকে ভালোবাসে। আর এটা সে স্বীকার করছে। জান, জান ডেকে মায়া বিছানা থেকে হৃদের কোলে উঠতে চাইল। কিন্তু হাতের স্যালাইনের টান লাগতে আহ করে মৃদু স্বরে চিৎকার করতেই হৃদ মায়াকে ছেড়ে দিল। স্যালাইনের নল দিয়ে রক্ত উঠতে দেখে হৃদ দক্ষ হাতে সেটা খুলে ফেলে ফের মার টেনে নিজের কোলে বসাল। তার অশান্ত বুকের জ্বালা কিছুতে কমছে না। মায়া ফুটবল হাতে হৃদের গলা জড়িয়ে ধরে গলায় মুখ বুজে বলল, আপনি কিন্তু আমায় ভালোবাসেন। আমি শুনে ফেলেছি আপনি আমাকে জান, জান করে ডেকেছেন সেটা। জান জান করে কিন্তু মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ডাকে। তাই আপনিও আমার বয়ফ্রেন্ড হলেন। একবার বলুন না আপনি আমাকে ভালোবাসেন। হৃদ মায়াকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে মোহিত কণ্ঠে বলে, সবকিছুই কেন মুখে বলতে হবে আমার? প্রমাণের জন্য। হাতের বাঁধন হালকা হয় হৃদের। মার মাথা থেকে মুখ উঠিয়ে বলে, কিসের প্রমাণ? হৃদ ছাড়লে ও মায়া ছাড়ল না হৃদকে। আগের ন্যায় খাপটি মেরে হৃদের গলা জড়িয়ে মুখ বুজে পড়ে থেকে বলে, আমার সাথে ঝগড়া করার সময় যাতে আর বলতে না পারেন আপনি আমাকে ভালোবাসেন না। অথবা যখন আপনি আমাকে বলবেন, আমি মুখে বলেছি একবারও যে আমি তোমাকে ভালোবাসি।
প্রমাণ আছে তোমার কাছে ভালোবাসি এই কথাটার? তখন আমি প্রমাণ হিসাবে আজকে কথাগুলো বলবো। তাই একবার বলুন না ভালোবাসি, প্লিজ। হৃদ মার যুক্তি বুঝল। তাকে ফাঁদে ফেলার জন্য তাকে বলছে ভালোবাসি কথাটা স্বীকার করতে। হৃদ অস্থির মনে স্বস্তির হলো। মায়াকে আবারও দুহাতে ঝাপটে জড়িয়ে নিল নিজের সাথে। আজ যদি এই বউটার কিছু হতো তাহলে সে কি করত? এতটা সুখ, এতটা মানসিক শাস্তি কোথাও পেত সে? ভালোবাসি, ভালোবাসি বলে কে হৃদের সাথে পাগলামি করত? ক্লান্তিতে বাড়ি ফিরলে হৃদ কোথাও দেখতে পেত এত পবিত্র স্বচ্ছ মুখখানা? কার জন্য হৃদ দিনের পর দিন বাংলাদেশ পড়ে থাকতো সবকিছু ছেড়ে ছুড়ে? আজ এই মেয়ের কিছু হলে আজ হৃদ নিঃশ্বাস আটকে মারা যেত, নয়তো মানসিক অশান্তিতে পাগল হয়ে যেত। হৃদের এই বউকেই চাই, সুস্থ সবল চাই, হৃদের কাছে চাই। না, হৃদ আর তার বউকে কোনোভাবে নিজ থেকে দূরে রাখবে না, সবসময় নিজের কাছে রাখবে এবং সংসার শুরু করবে। দূরে দূরে বিষয়টা আর ভালো লাগছে না তার, বিরক্ত লাগছে প্রচুর। অনেক হয়েছে কন্ট্রোল কন্ট্রোল খেলা, আর পারবে না নিজেকে কন্ট্রোল করতে। এবার ছুটিয়ে সংসার করবে সে। সুন্দরী বউ রেখে এত কিসের কন্ট্রোল তার? বউ ছোট হলেও সংসার করার মতো বয়স আছে। তাছাড়া হৃদের তো সারা জীবনও বাচ্চা চায় না। তাহলে বউয়ের জন্য রিস্ক নেই কোনো কিছুতে। হৃদ মায়া মাথা চুমু খেয়ে বলে, বিয়ের নাটক অনেক হয়েছে। এই বিয়ের আমার আর লাগবে না। আমি আগেই বলেছিলাম তোমায় এই একটা বিয়ে কখনোই আমার জীবনের শুভ বয়ে আনেনি। আজ তোমাকে হারাতে হারাতে ফিরে পেলাম। আল্লাহ সহায় আমার। চলো বাসায় যায়। এই নাটকের বিয়ে আমার লাগবে না। এসব বিয়ে ছাড়া এমনিতেও তুমি আমার বউ থাকবে। তাই যেকোনো একটা রাত ধরে বাসর করে ফেলবো। তুমি চাইলে তোমার বাসর আমি ফুলে ফুলে সাজিয়ে দিব। তারপর জন ছুটিয়ে সংসার করব সারা জীবন। তাছাড়া বাচ্চা কাচ্চা ঝামেলা তো এমনই নেই আমাদের জীবনে। স্বামী স্ত্রীর প্রেম যুগল হয়ে ছোটখাটো সংসার থাকবে আমাদের। চলো। হৃদ মায়াকে নিয়ে উঠতে চাইলে বাধা দেয় মায়া। হৃদের গলা ছেড়ে সোজা হয়ে বসল কোলে। ফুটবল শরীরটা হৃদের প্রশস্ত বুকে ছেড়ে হৃদের গায়ের শার্ট টেনে মুখ লুকিয়ে লজ্জায় আর্স্ট হয়ে মিনমিন সুরে বলে, আমি পারবো না কোনো কিছু। মার পারবো না কথাটাতে সন্তুষ্ট হলো না হৃদ। মার পিছন থেকে পিঠ জড়িয়ে ধরতে ধরতে বলল, পারবেন না মানে কি? ভালো মানুষ মনে করছেন ম্যাডাম? আপনার সম্মতির জন্য বসে আছি আমি। এই মনে হয় আপনার? ম্যাডাম চিন্তা করবেন না, দিন একদিন আমারও আসবে। রাইট নাও আপনি অসুস্থ বলে ছাড় পাচ্ছেন। নয়তো বাসটা আজকের রাতেই ছাড়তাম আমি। এখন অসুস্থতার জন্য অল্প একটু অপেক্ষা করব। শুধু একবার সংসারটা শুরু করতে দেন আমায়। যেদিন ধরবো হাড় গুঁড়ো করে ফেলবো পিষে। মনে রাখেন। হৃদের কথায় লজ্জায় আছড়ে পড়ল মায়া। তীব্র বুক ধরফল, মায়া শরীরের কম্পন সৃষ্টি হলো। হৃদের বুক থেকে মাথা উঠিয়ে হাতে হৃদের বাহু জড়িয়ে কপাল ঠেকাল বাহুতে। লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল, ছি আপনি কত বাজে। ছি মানে? আপনার কি আমাকে মেশিন মনে হয় ম্যাডাম? আপনার কি নিয়ত? একটার পর একটা বিয়ের করেই যাব আমি, কিন্তু বাসর করতে পারবো না। উপোস থাকবো। উফফ জানতো এখান থেকে। হৃদ মার রিয়াকশন দেখে ঠোঁট প্রসারিত করে হাসল। মার উন্মুক্ত কাঁধের উপর ঝুঁকে ঠোঁট ছোঁয়াল। মায়া সর্বাঙ্গ কেঁপে উঠল। হৃদ মুখ উঠিয়ে মার কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তুমি বাসরের সব বুঝো তাই না? পেকে গেছো আমি জানি। আমার পাকা বউ। হৃদের সরাসরি বেগতিক কথায় মায়া লজ্জায় নেতিয়ে পড়ে রইল হৃদের বাহুতে। শরীরের কম্পন তীব্র থেকে তীব্র হলো। হৃদ অনুভব করতে পারল মার সেই কম্পন। মায়া হৃদের বাহুতে কপাল ঠেকানো অবস্থায় মৃদু কামড় বসিয়ে বলল, উফফ, আপনি সবসময়ের বাজে লোক। বিশ্রী বিশ্রী কথা বলেন। ছি কি অশ্লীল কথা। আপনি জানেন না, ভালো মানুষরা এসব কথা বলেও না, করেও না। মায়া কথায় হৃদ মাথা তুলে সোজাসাপটা ভাষায় বলে, তাহলে তো তোমার বাপ এই অমানুষের কাতারে পড়বে সবার আগে। বুড়ো বয়সে এসেও যৌবনের খেলায় বাবা হলো। তোমাকে জন্ম দিল। শেষ বয়সে এসেও শাশুড়িকে ছাড়া এক পা নড়ে না। এক রাত ঘুমাতেও চায় না। বুড়ো বয়সে তোমার বাবার রোমান্টিকতা কমে না। উপর উপর দিয়ে সবাইকে দেখায় সে আদর্শ পুরুষ। আর তলে তলে রোমান্টিকতা শেষ হয় না। আমি তো শুরু থেকে বলছি আমি ভিলেন মানুষ। ভালো মানুষের কাতারে পড়ি না। তাহলে তুমি হিসাব করো, ভালো মানুষগুলো যদি এত রোমান্টিক হয় তাহলে খারাপ মানুষগুলা কতটা রোমান্টিক হওয়া উচিত। নির্ঘাত বাচ্চা চাই না আমার। নয়তো 20-22টা ছেলে মেয়ে তো এমনই হয়ে যেত আমার রোমান্টিকতার চাপে।
আমি। হৃদ থামে। থামে নয়, থামতে হয়। কারণ মায়া ফের কামড়ে ধরে হৃদের বাহুতে লজ্জায়। হৃদ মার মাথা ধরে নিজের বাহু ছুটাতে ছুটাতে বলল, উফ, কি রে বাবা, কামাচ্ছ কেন? তুমি না অসুস্থ? বারবার কামড় দিয়ে নেগেটিভ ফিল দিচ্ছ কেন? ছাড়ো, নয়তো একটা কামড়ের বদলে আমি 2টা করে দিব বলে দিলাম। অসুস্থ বউয়ের সাথে কামড়াকামড়ি খেলতে চাই না। ছাড়ো। মায়া ভয়ে হৃদকে ছেড়ে দিয়ে সরে যেতে চাইল, কিন্তু পারল না হৃদের শক্ত হাতের বাঁধন থেকে ছুটতে। মায়া ছটফট করে বলল, ছাড়ুন, আমি যাব। আপনার বাজে কথা আমি আর শুনব না। বিয়ে করলেও আমি আমার রুমে, আপনি আপনার রুমে থাকবে। আমি আপনার রুমে যাব না। আপনি আমার রুমে আসবেন না। দূরত্ব বজায় রাখবেন। ছাড়ুন বাজে লোক। মার কথায় হৃদ নাক মুখ ছিটকে বলল, বউ আমি শোপিস হিসাবে দেয়ালে সাজায় রাখব। এছাড়া তো আমার আর কোনো কাম নাই। 3বার বিয়ে করেও যদি উপোস থাকতে হয়, তাহলে সোজা সন্ন্যাসী বেশ নিয়ে আমি জঙ্গলে চলে যাব। থাক, আমার আর বাসর করতে হবে না। আমি সব ভালো মানুষের দল নিয়ে ঘুরি তাই। এমনটা যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে মাটি চাপা দিয়ে আমার সাথে চলেন। এবার ফাইনাল, আমি সংসার করব, থামাথামি নাই। আপনাকে জানানোর উচিত মনে হলো তাই জানালাম। সম্মতি চাইনি। তাছাড়া আমার জন্য এমনই বাসর করাটা ফরজ হয়ে আছে। আগের 2টা বাসর আর এখন একটা, মিলিয়ে 3টা বাসরের উসুল আমায় এক বাসরে তুলতে হবে। চাপ বেশি, তবে সাথে গভীর চিন্তায় আছি। যদি ধরি তাহলে আমার গোলু মুলু বউয়ের কয়টা হাড় ভাঙবে আর কয়টা আস্ত থাকবে। হৃদের প্রতিটা কথায় মার কান গরম হলো। লজ্জায় নেতিয়ে পড়া মায়া নড়ল না, আর না কোনো কথা বলার সাহস পেল। হৃদ কিছুটা সময় মায়াকে জড়িয়ে ধরে বসে থাকল শান্তভাবে। খানিকটা সময় বাদে হৃদ ফুরফুরে মেজাজে মায়াকে পাঁজর কোলে উঠে দাঁড়ালো। মূলত মায়াকে নিয়ে সে চলে যাবে সে। বউয়ের জীবন রিস্কে রেখে কোনো রূপ খেলা খেলতে চায় না হৃদ। এমনকি বিয়েটাও করতে চায় না। তার বউ তাকে ছাড়া সেফ না কোথাও। এই সময়টা হৃদ মার সাথে আগ বাড়িয়ে অন্য কথা বলেছে শুধু দুজনের মাইন্ড ডাইভার্ট করার জন্য। যেটাতে হৃদ সফল হয়েছে। তার মন মেজাজ দুটোই ভালো। তবে যে বা যারা তার বউয়ের উপর হামলা করিয়েছে সেটা হৃদ বাসায় গিয়ে বুঝবে। আপাতত বউকে সেফটি রাখা দরকার। হৃদ মায়াকে কোলে তুলে দাঁড়াতে মায়া ঘাবড়ে গিয়ে হাতে হৃদের গলা জড়িয়ে ধরে বাধা দিয়ে বলে, আমি এভাবে যাব না মিস্টার ভিলেন। আমি বিয়েটা করতে চাই। প্লিজ, আর তো একটা দিন বাকি আছে। তারপর তো আমি এমনই আপনার বাসায় যাচ্ছি। প্লিজ মিস্টার ভিলেন, আমাকে বিয়েটা ছাড়া এইভাবে নিবেন না। প্লিজ। হৃদের চেপে থাকা রাগ আবারও তরতর করে বাড়ে মার কথায়। তারপরও হৃদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। মায়াকে বিছানায় দাঁড় করিয়ে পাশ থেকে ওড়নাটা হাতে নিল। সাদা ওড়নাটা মার গায়ে টেনে মাথায় পেঁচিয়ে হিজাবের মতো করে বাঁধল। গায়ের দলা মুছে যাওয়া ফ্রকটা টেনে ঠিক করে দিয়ে মার শরীর ডেকে দিল। ওড়নার একটা কোণা দিয়ে মুখটিকে পুনরায় মায়াকে কোলে নিতে নিতে বলল, শান্ত আছি। শান্ত থাকতে দাও। অথবা তোমার উপর রাখতে চাচ্ছি নারী তো। এর আগেও তুমি আমার উপরে বিয়েটাকে চুস করেছ। আজও তুমি আমাকে অমান্য করে আমার উপরে বিয়েটাকে চুস করতে চাচ্ছ। তোমার স্বামী না থাকলে লোক দেখানো বিয়ে দিয়ে কি করবা? আগে স্বামীর মন বুঝো, তারপর বাকি সবকিছু। আমি পিছনের সবকিছু ভুলে তোমাকে নিতে এসেছি ঋতু। আজ যদি তুমি আমাকে ছেড়ে এই বিয়েটাকে চুস করো তাহলে এই বাসায় তাণ্ডব হবে। বিয়েটা আমি করব, তবে সারা জীবন তোমাকে আমি স্বামী ছাড়া রাখব, নামের বউ করে মনে রেখে। না আমার ছোঁয়া, আর না বউ হয়ে আমার অল্প সান্নিধ্যও পাবে না তুমি। সবকিছুর এখানেই ইতি ঘটবে যদি আমাকে অমান্য করে এই বিয়েটাকে উপরে রাখো। আর আজ যদি আমার সাথে সুন্দর করে চলে আসো তাহলে সারা জীবন তোমার পাশে আমাকে স্বামী হিসাবে পাবে। তোমার ভালোবাসার মানুষ হিসাবে পাবে। মনে রেখো, আমাকে রাগিয়ে শান্তি কিন্তু তুমিও পাবে না। হৃদের কথায় মায়া ফুপিয়ে কেঁদে উঠে হাতে হৃদের গলা জড়িয়ে ধরে। মায়া হৃদের উপরে কখনোই বিয়েটাকে রাখেনি। শুধু সমাজকে জানিয়ে বিয়েটা করতে চেয়েছিল। প্রকাশ্যে সংসার করতে চাই বলে। তাছাড়া প্রথমে মায়া মেহর সাথে জেদ ধরে এই বিয়েটা করতে চেয়েছিল। কিন্তু এখন মায়া মন থেকে বিয়েটা করতে চাই। এখন চারপাশে জানাজানি হয়ে গেছে মার সাথে হৃদের কাল বাদে পরশু বিয়ে। এখন যদি হঠাৎ করে বিয়েটা বন্ধ হয়ে যায় তাহলে মার পরিবার অনেক হেনস্থ হতে হবে। এবং সবাই হৃদকেই খারাপ বলবে। হৃদ মার সম্মতিতে বিয়েটা বন্ধ হয়েছে এমনটা কেউ বলবে না। বরং সবাই হৃদের সামনাসামনি না হলেও পিছনে নিন্দা করবে এই বলে,
ক্ষমতার জোরে হৃদ খান মায়াকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে। মার সাথে সংসার করতে নয়, বরং ভোগ করার জন্য জোর করে মায়াকে নিজের সাথে নিয়ে গেছেন। হৃদ খানের বউ বিয়েতে রাজি ছিল না বলে সুইসাইড করতে পর্যন্ত গিয়েছিল। এমন সব কথা রটাবে চারপাশে। সমাজের সব মানুষ ভালো নয়, তারা ভালো মন্দ যাচাই বাছাই না করেই দোষ রটাবে। আর সবচেয়ে বড় দোষী সবাই হৃদকেই করবে। হয়তো লোকের কথায় হৃদের কিছু যায় আসে না, কিন্তু মায়া তো সহ্য করতে পারে না নিজের স্বামীর সম্পর্কে সামান্য কটু কথাও। আর তো মাত্র একটা দিন, কেন মানুষকে সুযোগ দিবে মিথ্যা রটানোর? সবকিছু তো পূর্ব থেকে রেডি করা আছে, শুধু কবুলটা বলে বিয়েটা সেরে নিলেই তো শেষ। মায়া এমনই তো সারা জীবনের জন্য ওই বাড়িতে চলে যাবে হৃদের হাত ধরে। এখন সামান্য একটু ভয়ের জন্য কি সবকিছু এইভাবে নষ্ট করা উচিত? মায়া হৃদের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে ভয়। হৃদ সেটা বুঝেও না বুঝার মতো করে মায়াকে নিয়ে বের হতেই দোতলা বসার ঘরে উপস্থিত পায় একদল মানুষের ভিড়কে। হৃদ সবাইকে ডিঙ্গিয়ে না দেখার মতো করে চলে যেতে চাইল, কিন্তু হৃদের পথ আটকে দাঁড়ালো শফিকুল ইসলাম। মায়াকে হৃদের কোলে দেখে চাপার আগে বলে, ওকে নিয়ে কোথাও যাচ্ছ? নামাও বলছি ওকে। হৃদ বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো শফিকুল ইসলামের দিকে। পূর্বে থেকে শফিকুল ইসলামের সাথে হৃদের কোন এক মনস্তাত্ত্বিক বিষয়ের কারণে তাদের মধ্যে বোনাবনি হয় না। জনই জানেন তারা কেউ কাউকে পছন্দ করে না, তাদের মধ্যে সাপ নেউলে সম্পর্ক। তারপরও উপর উপর দিয়ে জন দুজনকে এড়িয়ে চলে এসেছে এত দিন ধরে। কিন্তু আজ যেন সকল কিছু বাধা পেরিয়ে অবশেষে জামাই শ্বশুর মুখোমুখি হলো তারা। মায়া শফিকুল ইসলামের কণ্ঠ পেয়ে চমকে উঠে অশ্রু ভেজা চোখ তুলে তাকালো বাবার দিকে। শফিকুল ইসলাম মার অশ্রু ভেজা চোখ দেখে মনে করল হৃদ হয়তো মার সাথে জোরাজুরি করে নিয়ে যাচ্ছেন নিজের সাথে করে। এই জন্য তিনি মার এক হাত টেনে ধরে তপ্ত মেজাজ বলেন, ওকে নামাও বেয়াদব ছেলে। সবকিছুতে গুন্ডামি চলবে না, ফাজলামি একটা লিমিট আছে। হৃদ মায়াকে ছাড়ল না, বরং স্ট্রংলি ভাবে মায়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কি আমার বেআইন লাগেন যে আপনার সাথে ফাজলামো করব? নিজের বউ উঠায় নিয়ে যাচ্ছি, অন্যের বউ না। আপনি নিজের বউয়ের দিকে যান না, আমার বউয়ের চিন্তা করার জন্য আমি আছি। যান আপনি। হৃদের কথায় থমথমে খেয়ে যায় সবাই। আপত্তিকর পরিস্থিতিতে যে হৃদ বিবেচিত কথাগুলো বলে ফেলবে সেটা কেউ ঘুণাক্ষণেও ভাবেনি। রেহেনা বেগম লজ্জায় আর্স্ট হয়ে থমথমে মুখে আশেপাশে তাকালো আচোখে। সবার বিস্ময়কর ভরা দৃষ্টি হৃদ আর শফিকুল ইসলামের দিকেই। শফিকুল ইসলাম নিজেও অপদস্থ হয়ে গেল হৃদের কথায়। তিনি এজন্যই গুন্ডা নির্লজ্জ ছেলের হৃদের কাছে নিজের মেয়ের বিয়ে দিতে চায়নি। গুরুজন মানে না যে ছেলে, সেই ছেলের কাছে তো উনার মেয়ে কিছুতেই বিয়ে দিবেন না উনি। দরকার পড়লে তিনি মেয়েকে চিরকুমারী রাখবে, তারপরও এমন বেয়াদব ছেলের হাতে মেয়েকে তুলে দিবেন না। শফিকুল ইসলাম তিরুতির মেজাজে ফের মার হাত চেপে হৃদের কোল নামাতে চেয়ে বলল, আমি এমন গুন্ডা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিব না। এই বিয়ে হবে না, চলে যাও তুমি। এক্স্যাক্টলি, আমিও এটাই বলছিলাম আমার বউকে, বিয়েটা করার দরকার নাই। বউটাই মানছিল না, শুধু শুধু কান্নাকাটি করছিল। এখন আপনিও বলেছেন, এবার নিশ্চয় আপনার কথাটা শুনবে তাই না বউ? তবে আরেকটা কথা, চলে যাও না বলবেন নিয়ে যাও। আসলে বউ ছাড়া রাতে ঘুমাতে কষ্ট হয়। আপনি তো ভালো বুঝবেন আমার কষ্টটা। আপনারও তো একটা বউ আছে তাই না? হৃদের কথায় তেলেবেগুনে জ্বলে উঠে শফিকুল ইসলাম। এতটা কোনো কথা? এমন নির্লজ্জ ছেলে বুঝি দুনিয়াতেও হয়? শফিকুল ইসলাম সম্পর্কে শ্বশুর হয় এই ছেলের, অথচ সে শ্বশুরের সম্পর্ক ভুলে মুশকরা করছে উনার সাথে। শফিকুল ইসলাম রাগে হিসহিস করে বলল, মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। ন্যূনতম লজ্জাবোধ রাখা উচিত তোমার। বড়দের সাথে এসব কোন ধরনের আচরণ? নির্লজ্জ ছেলে। আমি নির্লজ্জ বেয়াদব মানুষ সেটা সবাই জানে, কিন্তু আপনি আদর্শ লজ্জাজনক পুরুষ হয়ে আমার বউ আটকাচ্ছেন, এটা কোথাকার আদব? আমার মধ্যে লজ্জা নামক ফাংশনটাই নাই, কাজ করে না। তাই লজ্জা কি জিনিস আমি বুঝি না। তবে হ্যাঁ, বউকে আমি প্রচুর ভালোবাসি, একদম আপনার মতন। আপনি যেমন বউ ছাড়া থাকতে পারেন না, তেমন আমিও আজকাল বউ ছাড়া একদমই থাকতে পারি না। তাই আমার বউ না আটকিয়ে নিজের বউয়ের খেয়াল রাখুন যান। হৃদের বেগতিক কথায় শফিকুল ইসলামের কথা বলাটায় মুশকিল হয়ে যাচ্ছে লজ্জায়। চারপাশে ছোট বড় অনেক মানুষের ভিড় জমে আছে। ছেলে, মেয়ে, ছেলের বউ, উনার শ্বশুর বাড়ির মানুষ,
মুক্তার শ্বশুর বাড়ির মানুষে বসার ঘর ভর্তি হয়ে আছে। সেখানে হৃদের একটা পর একটা নির্লজ্জ কথায় এবার উনার ইজ্জতের ভয় হতে লাগলো। এই ছেলে যে কতটা নির্লজ্জ তিনি এত সময়ের মধ্যে হারে হারে বুঝে গেছেন। তাই তিনি লোক লজ্জা ইজ্জতের ভয়ে হৃদের সাথে বাড়াবাড়ি না করে সমঝোতায় আসতে চাইল। রাগ না দেখিয়ে শান্ত কণ্ঠে বলল, এইভাবে আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না তুমি। বিয়েটা শেষ হোক তারপর যাবে ও তোমার সাথে। নামাও ওকে। শফিকুল ইসলামের কথায় সম্মতি দিল মায়া। হৃদ কিছু বলবে তার আগেই মায়া বলল, আমি যাব না আপনার সাথে। নামান আমাকে। হৃদের শান্ত থাকা মেজাজটা বিগড়ে যায় মার কথায়। এতক্ষণ শফিকুল ইসলামের সাথে শান্তভাবে ডিল করলেও মার জন্য বিগড়ে উঠে শেষে মেজাজটা। হৃদ রাগে কটমট করে দাঁতে দাঁত পিষে বলে উঠে, ঋতো ফর দ্য লাস্ট টাইম, আমার মেজাজ গরম করবা না প্লিজ। ফলাফল ভালো হবে না কিন্তু। মায়া শুনল না হৃদের কথা। ছটফট করতে করতে হৃদের কোল থেকে নেমে গেল এবং কান্নাকাটি করে বলল, সে যাবে না হৃদের সাথে। হৃদের টগবগিয়ে ওঠার আগে লাল লাল চোখ জোড়া তুলে তাকালো মার দিকে। মায়া দমে গিয়ে নত মস্তিষ্কের দাঁড়ালো ফুপিয়ে কেঁদে ওঠে। মার কান্না দেখে শফিকুল ইসলাম এগিয়ে এসে মায়াকে ধরবে তার আগেই হৃদের রাগের বশবর্তী হয় মায়া। হৃদ মায়াকে কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে সাজিয়ে রাখা ফুলের কর্নার সেন্টা মাথার উপর তুলে সজোরে আছাড় মারল ফ্লোরে। সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল সেদিকে। হৃদ রাগে গর্জে উঠে বলে, তোর আমাকে ছাড়া দুনিয়ায় সবকিছু প্রিয়। আমার মূল্য তোর কাছে কখনো থাকে না। বরাবরই তুই আমার অবাধ্য হোস। আজও হলি। আমার মানা করার পরও তোর এই বিয়েটা চাই। আমার উপরে গিয়ে তুই বিয়েটাকে চুস করলি কেন? আমার সঙ্গ তোকে কাদায় এই প্রমাণ করতে চাইছিস সবার সামনে। তোর এত নাটক। কথাটা শেষ করতে করতে হৃদ পুনরায় পাশে থাকা পানির ফিল্টার সহ ছোট টেবিলটি উল্টে নিচে ফেলে দিল রাগে। মায়া সহ উপস্থিত সবাই কেঁপে উঠল হৃদের হঠাৎ কাণ্ডে। সবাই এতদিন হৃদ খান সম্পর্কে মানুষ থেকে শুনে এসেছে। আজ প্রায় অনেকেই হৃদ খানের রাগের সঙ্গে পরিচিত হল। উপস্থিত প্রত্যেকের হৃদের ভয়ে হাড়হিম হয়ে আসল শফিকুল ইসলাম ছাড়া। তিনি হতবুদ্ধি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছেন হৃদের কাণ্ডে। হৃদ যে হঠাৎ করে এমন কিছু করে বসবে সেটা মোটেও আশা করেননি এই মুহূর্তে। হৃদের তাণ্ডবের মধ্যে হেনা খান, আরাফ খান, আয়ন, মেহেরবান ততক্ষণে হতভম্ব হয়ে দৌড়ে আসলো মায়াদের দোতলা ফ্ল্যাটের ভিতর। মূলত তারাও মার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে এসেছেন এখানে। কিন্তু হৃদের রাগের তাণ্ডব আভাস পেয়ে হতভম্ব হয়ে দৌড়ে আসল আয়ন ও আরাফ খান। হৃদকে চাপটে ধরল দুই দিক থেকে দুজন শান্ত করতে। অন্যদিকে হেনা খান দৌড়ে যান মার দিকে। মায়াকে টেনে নিজের বুকে চেপে ধরে শাসিত গলায় শুধালো হৃদকে, কি করছিস হৃদ? মেয়েটা অসুস্থ। মাত্রই এত বড় ধকল গেল মেয়েটার উপর দিয়ে। এখন কি তুই মেয়েটাকে মেরে ফেলবি এসব করে? হৃদ তেলে আসতে চাইল মার দিকে। কিন্তু ঝাপটে ধরে রাখল আয়ন আর আরাফ খান। হৃদ তাদের অপেক্ষা করে চেঁচিয়ে বলল, এই নারী আমাকে কবরে না পাঠিয়ে শান্তি হবে না তার। আমার না করা শর্তে অলোক দেখানো বিয়ে চাই ওর। আমার উপরে বিয়েটা কেন রাখবে ও? ওর স্বামী বড় না বিয়েটা বড়? আজ এত বড় হামলা করানো হয়েছে তোমার নাতিনকে মারতে নয়, আমাকে নিঃশেষ করাটাই ছিল তাদের মূল টার্গেট। শত্রুরা আমার দুর্বলতা বুঝে ওকে আঘাত করতে চাইছে। আজ আমি ওকে প্রোটেক্ট না করলে কাল আবার হামলা করবে মারতে। এই একটা জিনিস কেন বুঝে না ও? কেন বারবার আমার অবাধ্য হচ্ছে? কি চাই ওর? আমি মরলে শান্তি হবে। মায়া হেনা খানকে দু হাতে ঝাপটে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে শব্দ করে। কোথাকার বিষয়টি কোথায় চলে গেল? মায়া কি কখনো চাইবে হৃদ মরে যাক? হৃদের সামান্য কিছু হলে সবার আগে মৃত্যু তো মারই হবে। মায়া তো নিজের বাপ ভাই আর হৃদের সম্মানের কথা চিন্তা করে বলছে বিয়ে শেষ হোক। এখন এত মানুষের ভিড়ে যদি মায়া চলে যায় হৃদের সাথে তাহলে সবাই হৃদকেই খারাপ বলবে, নিন্দা রটাবে। সেই সাথে মার বাবার সম্মানে তো আঘাত আনবে। রাস্তায় বের হওয়া মুশকিল হয়ে যাবে। মেয়ে হয়ে মায়া কিভাবে বাপ ভাইয়ে মাথা ছোট করে স্বামীর হাত ধরে চলে যাবে? এতে কি কোনো সমাধান হবে? মায়া হিচকি তুলে শব্দ করে কাঁদতে থাকলো হেনা খানের বুকে মুখ গুজে। হৃদ মার কান্না দেখে আরো তেতে উঠল। টগবগিয়ে উঠার আগে রিলি করতে করতে আরো জোরে হুঙ্কার ছাড়ল। আয়ন আরাফ খানকে অপেক্ষা করে মার দিকে তেড়ে আসতে চেয়ে ফের বলল, তুই থাক তোর এই লোক দেখানো বিয়ে নিয়ে সারা জীবন। আমার উপরে যখন তোর এই বিয়েটা,
তখন থাক তুই তোর এই সমাজ দেখানো বিয়ে নিয়ে। আমিও এবার আমার কথায় অটল থাকবো দেখিস। তুই দুনিয়া বুঝিস আমাকে বুঝতে চাস না। এই লোক দেখানো সমাজ তোর আপন হলো, আর আমি তোর পর তাই না। থাক তুই তোর এই সমাজ নিয়ে, আমি আর তোকে সেফ রাখতে চাইব না। যা, তোর কিছু হলে সবার আগে আমার বন্দুক তোর বাপের মাথায় উঠবে দেখিস। তুই মর নয়তো আমি মরি। তোর অশান্তিতে আমি পাগল হয়ে যাচ্ছি। শালার জিন্দিগি ছেহ। সামান্য একটা মায়া মানুষ কন্ট্রোলে করতে পারলাম না। তীব্র রাগে হৃদ শরীর ঝাড়া দিয়ে আয়ন ও আরাফ খানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল বাহিরের দিকে। হৃদ আর দাঁড়ালো না। তীব্র রাগে রি রি করে হাতে মুষ্টি বদ্ধ করে গমগম মানুষের ভিড় পেরিয়ে কারোর সাথে কথা বলে গিয়ে উঠল গাড়িতে। তার প্রায় সঙ্গে সঙ্গে আসিফও দৌড়ে গিয়ে উঠল গাড়িতে। হৃদকে রাগতে দেখে আসিফ হাসফাস করে পিছন ঘুরে তাকাতে হৃদ হিংস্র বাণীতে বলল, আজকের ঘটনা পিছনে যে বা যারা যারা জড়িত ছিল তাদের সব কয়টাকে বাড়ি থেকে তুলে নিয়ে আয় গোডাউনে। মেহুকে সহ তুললে আনবি। অনেক দিন ধরে ফুটন্ত তেলে মানুষকে ভাজা হয় না। আজকে সব কয়েকটার ঠিকানা লাগিয়ে বাসায় যাব। চল। জি ভাই। হৃদ চলে যেতেই শফিকুল ইসলাম বেঁকে বসল এমন ভয়ানক গুন্ডা ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে না বলে। আরাফ খানের মুখের উপর বিয়েটা ক্যান্সেল করে দিল তিনি। আতঙ্কিত আরাফ খান কিছু সময়ের জন্য মাথায় হাত দিয়ে বসে রইল সোফায়। কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশের মানুষদের ইনভাইট করল। প্লেনের কয়েকশো খানিক টিকিট কাটা হয়েছে ইনভাইট বিদেশি মেহমানদের জন্য। অলরেডি প্রায় অর্ধেক বিদেশি মেহমানরা চলে এসেছেন। তারা বর্তমানে হোটেল থাকছে বিয়ের জন্য। এখন যদি সবাইকে বলতে হয় বিয়েটা হবে না, বিয়ে ক্যান্সেল, তাহলে খান বাড়ির সম্মান থাকবে, ছোট হয়ে যাবেন না ওনারা সোসাইটি কাছে। সবচেয়ে বড় কথা, টাকা, সম্মান, সোসাইটি কথা নাও বাদ দিল, কিন্তু হৃদকে কি বাদ দেওয়া যাবে? মার সামান্য থেকে সামান্য বিষয়গুলোতে হৃদ যতটা রিয়েক্ট করে, পাগলামো করে, এখন এই ব্যাপারে হৃদকে গিয়ে তিনি কিভাবে বলবেন যে বিয়েটা আর হবে না? তুই আর জীবন বউ পাবি না হৃদ। এই একটা কথা বলার সাথে সাথে প্রথম গুলিটা মনে হয় হৃদ শফিকুল ইসলামকে করবেন। আজকাল উনারও ভয় হয় হৃদের সাথে মার বিষয় কিছু বলতে। আরাফ যতটা হৃদকে কাছ থেকে লক্ষ্য করেছে সেটা হলো, হৃদ মায়া ছাড়া দুনিয়ার কোনো কিছুর বিষয়ে এতটা রিয়েক্ট করে না। আল্লাহ না করুক, আর আজ যদি মার ভুলেও কিছু হতো, তাহলে তাহলে কি হতো? আল্লাহ আকবার। আল্লাহ মাফ করুক। আরাফ খানের কলিজা কেঁপে উঠে কি হতো সেই পরিস্থিতিটা অল্প একটু চিন্তা করে। আল্লাহ হৃদ মার ভালোবাসা বাঁচিয়ে রাখুক। এমনটা কখনো না হোক যে একে অপরের কাছ থেকে দূরে থাকতে হয়। আজ অল্পের জন্য মরতে মরতে বাঁচল মায়া। এই তো কিছুক্ষণ আগের ঘটনায় রুজি, শিফা, মোহনা অন দ্য স্পটে মৃত্যু হয়েছিল মার রুমে। রুজিকে মোহনা মারলেও শিফা ও মোহনা জনই আত্মহত্যা করেছিল আন্টির বিষ কোটা পান করে। হৃদের লোকেদের হাতে ধরা পড়তে চায়নি বলে হসপিটালের হৃদের 4 জন বডিগার্ডদের মধ্যে 3 জনেরই মৃত্যু হয় বিষ প্রয়োগে। কারণ তারা 3 জনই মাত্রাতিক বেশি বিষযুক্ত খাবার খেয়েছিল বলে। রিজি সোল কেক খাওয়ায় বেঁচে গেলেও বাকি একজন বডিগার্ডদের সাথে হসপিটালের রিজিকে অবজারভেশনে রাখা হয়েছে। আর মায়া তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ দোতলা ঘরে উচ্চতা বেশ ছিল না বলে মায়া সেই যাত্রায় বেলকনি থেকে লাফিয়ে পড়ে বেঁচে যায়। কারণ মায়া উধর মাটির ঘাসের উপর পড়েছিল বলে হাতে পায়ে হালকা পাতলা কেটেছে শুধু। আরাফ খান মন্ত হয়ে ঠায় জায়গায় বসে রইল হৃদের টেনশনে। মায়াকে তো হৃদ এমনও ছাড়বে না, মাঝখান থেকে ক্ষতি হবে শফিকুল ইসলামের। আরাফ খান চুপচাপ বসে রইলেও আয়ন আর হেনা খান চুপচাপ থাকল না। খুব কৌশলে সুন্দর করে শফিকুল ইসলামকে বুঝাতে লাগলো বিয়েটা ভালোভাবে হয়ে যেতে বলে। শফিকুল ইসলামকে বুঝাতে রাত প্রায় 12টার ঘরে। তারপরও তিনি বেঁকে বসে আছেন, কিছুতেই মায়াকে হৃদের সাথে বিয়ে দিবেন না বলে। আরিফ বাসার সকল ঝামেলা, পুলিশ প্রশাসনের লোক বিদায় করে কেবল মাত্র বাসায় ঢুকল। বাসার পরিস্থিতি সম্পর্কে পূর্ব থেকেই অবগত সে। বসার ঘরে ঢুকে মার দিকে এক পলক তাকালো। মায়াকে নত মস্তিষ্কের দাঁড়িয়ে কান্না করতে দেখে সে দীর্ঘশ্বাস ফেলল। আরিফ বুঝতে পারছে মায়া বিয়ে ভেঙে গেছে বলে সে ভয় কাঁদছে, কিন্তু তারপরও শফিকুল ইসলামের মুখের উপর কথা বলতে পারছে না বাবাকে সম্মান দেখিয়ে। আরিফ এগিয়ে আসলো, মার পাশাপাশি দাঁড়িয়ে মার মাথায় হাত রেখে আদর করে সরাসরি মায়াকে জিজ্ঞেস করে বলল, কাউকে ভয় না পেয়ে ভাইকে বল, বিয়ে করতে চাস তুই? তোর কথায় শেষ কথা হবে।
তোর অমতের বিরুদ্ধে কিছুই হবে না। মায়া হিচকি তুলে কান্না জড়িত অশ্রু ভেজা ফোলা ফোলা চোখ দুটো তুলে তাকালো আরিফের দিকে। আর চোখে একবার শফিকুল ইসলাম দিকেও তাকালো। শফিকুল ইসলামও মার দিকে তাকিয়ে আছে কৌতূহল ভরা দৃষ্টিতে। মার উত্তর কি হয় সেটা জানার জন্য। আরিফ মায়াকে শফিকুল ইসলামের দিকে তাকাতে দেখে আশ্বস্ত করে বলল, ভয় পাস না, ভাই আছি তো তোর সাথে। তুই নির্দ্বিধায় বল, বিয়েটা করতে চাস কিনা। আরিফের কথায় মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, সে বিয়েটা করতে চাই। আরিফ মার উত্তর শুনে হালকা হেসে তৎক্ষণাৎ ছোট করে আলহামদুলিল্লাহ বলে জুইকে ডেকে বলল, মায়াকে নিয়ে রুমে যেতে। জুই মায়াকে নিয়ে রুমে যেতেই আরিফ ফের সবার উদ্দেশ্য গম্ভীর মুখে বলল, দাদা দাদি আয়ন ভাইয়া, আপনারা সবাই বিয়ের আয়োজন করুন। যথা সময়ে বিয়েটা সম্পূর্ণ হবে চিন্তা করবেন না। আমি বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে হৃদ ভাইয়ার ব্যাপারটায় বাবা একটু আপসেট হয়ে পড়েছেন। আমি সামলে নিবে বাবাকে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আরিফের মার্জিত ব্যবহার অন্তত খুশি হলো সবাই। শফিকুল ইসলাম তীক্ষ্ণ দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে থেকে কিছু না বলে চলে যান নিজের রুমে। আরিফ বাবার বাচ্চামো দেখে হালকা হাসল। ক্লান্তিময় শরীরটা টেনে আবারও সবার আপ্যায়ন করল। খান পরিবারের সবাইকে ডিনার করিয়ে বিদায় দিল। আয়ন চলে যেতে যেতেও সবার অগোচরে জুইয়ের বাঙ্গালে টুক করে চুমু খেল নিল। হতভম্ব জুই কিছু বলবে তার আগেই আয়ন এক চোখ মেরে চলে গেল রাত 1:30টার দিকে সবাইকে নিয়ে। আরিফ সবাইকে বিদায় করে রুমে আসতে আসতে রাত প্রায় 2টো হলো। সারাদিনের ধকল সইতে না পেরে আরিফ সেই অবস্থায় বিছানায় শুয়ে পড়ল। ফিহা দরজা বন্ধ করে এগিয়ে আসল আরিফের দিকে। ফিহা আরিফের মাথার কাছে বসল ঠান্ডা তেল নিয়ে। স্বামী ক্লান্তিতা বুঝে চুপচাপ আরিফের মাথায় তেল দিতে লাগলো ঢলে ঢলে। শান্তিতে আরিফ চোখ লেগে আসতে আসতে হুট করে ফিহাকে টেনে নিজের কাতার ভিতর ঢুকিয়ে নিয়ে ঝাপটে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, আজকে তোমার স্বামী অনেক ক্লান্ত ফিহু, তাই আজকের আদরটা কাল বেশ করে পুষিয়ে করে দিব কেমন। তুমি কিন্তু রাগ করিও না লক্ষ্য বউ, দাও আমার মাথাটা টিপে দাও।